আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভে সবাইকে স্বাগতম। গতকাল আমাদের ৫০তম বিসিএস এর ৫০ দিনে লিখিত টার্গেট ৬০০ মার্কের যে প্রস্তুতি, তার ১ম পর্বটা ছিল। আজকে হচ্ছে হলো এর ২য় পর্বটা থাকবে। ২য় পর্বে আজকে আমাদের অতিথি আছেন জনাব কামরুল হোসেন, ৪১তম বিসিএস কর ক্যাডার। তো আপনারা যারা আ জয়েন করেছেন তাদেরকে সবাইকে স্বাগতম। আমাদের কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আ আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন। আমরা সেশনটি এখনই শুরু করব। আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। সো আজকে আমাদের হচ্ছে ৫০তম বিসিএস রিটেন নিয়ে হচ্ছে আমাদের আ ২য় দিনের লাইভ। আমরা ধারাবাহিকভাবে বেশ কিছু লাইভ করব আগামী কয়েকদিন। ১ম লাইভে ছিল যে বুক লিস্ট, এক্সাম স্ট্র্যাটেজি এগুলা নিয়ে। আজকে হচ্ছে আপনার ইংলিশ নিয়ে। বিসিএস রিটেনে যে জেনারেল ক্যাডার বলেন বা বোথ ক্যাডার বলেন, ২ টা ক্যাডারই হচ্ছে আপনার ইংলিশ হচ্ছে একটা ভাইটাল একটা সাবজেক্ট। যেখানে হচ্ছে টোটাল ২০০ মার্কের পরীক্ষা দিতে হয়। সেটা আপনি জেনারেল দেন, শুধু টেকনিক্যাল দেন বা বোথ ক্যাডার দেন, ২ টাতেই সেম। এবং মোর অর লেস এটা বলা হয়ে থাকে, কাইন্ড অফ এটা মিথও বলতে পারেন, আবার এটা রিয়েলিটিও বলতে পারেন। এই ২০০ মার্কের ইংরেজি হচ্ছে আপনার নির্ধারণ করে দিবে যে আপনি ক্যাডার হবেন কি হবেন না। ঠিক আছে? মানে এর উপর ডিপেন্ড করে আপনার ক্যাডারের মার্ক, মানে ক্যাডার হওয়াটা ডিপেন্ড করবে। এখানে মোটামুটি একটা ভালো মার্ক যদি ক্যারি করতে পারেন, তাহলে ধরে নিতে পারেন যে আপনি ক্যাডার হচ্ছেন ইনশাআল্লাহ। যদি এখানে একটা ভালো মার্ক পায়, বাকিগুলা যদি মোটামুটি পরীক্ষা ভালো দিতে পারেন। বাট এখানে যদি পরীক্ষাটা খারাপ হয় ইংলিশে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্যাডার পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। সো এখানে আপনি বলতে পারেন হচ্ছে যে আপনি একটু যদি ভালোমতো পড়াশোনা করেন, তাহলে এবং যদি বেসিক একটু গ্রামার একটু বেসিক ভালো থাকে এবং একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনা করেন, এখানে খুব ইজিলি 120 থেকে 130 মার্ক তোলা যায়, আবার 130 প্লাসও পাওয়া যায়। সো বর্তমান পার্সপেক্টিভ এ বর্তমান যে ৪৬-৪৭ রিটেনের যে প্রশ্ন হচ্ছে, সেই প্রশ্নে তো হচ্ছে আমার মতে হচ্ছে 120 প্লাস হচ্ছে গুড মার্ক ফর আ ফর ক্যারিয়ার ক্যাডার। সো এখানে একটু ভালো এফোর্ট দিলে, ভালো সময় দিলে আমরা ভালো মার্ক তুলতে পারবো। সো আমাদের হচ্ছে যে সবারই একটা টেনডেন্সি থাকে যে ইংলিশে তো পড়ার কিছু নাই। একটা প্যাসেজ দিবে, প্যাসেজ সলভ করব। ট্রান্সলেশন দিবে, ট্রান্সলেশন লিখে দিয়ে আসবো। এটা এসে দিবে, এসে লিখে দিয়ে আসবো। এই লিখে দিয়ে আসবো, এই করে দিয়ে আসবো। এর কারণে হচ্ছে আমরা ইংলিশটাকে হচ্ছে অবহেলা করে আমরা পড়ি না। কিন্তু এখানে যদি ন্যূনতম একটা সময় দিয়ে প্রতিদিন ১টা ২টা ঘন্টা করে যে একটু, একটু করে প্র্যাকটিস করা যায়, তাহলে এক্সাম হলে আপনার জন্য খুব সহজেই ভালো একটা মার্ক তোলা যায়। সো আমরা আসি আজকে আমাদের আলোচনাতে। আমরা জানি হচ্ছে ইংলিশের সিলেবাসে বর্তমান যে সিলেবাস, সেই সিলেবাসে হচ্ছে ২ টা পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে পার্ট এ, যার মার্ক হচ্ছে ১০০। আরেকটা পার্ট হচ্ছে পার্ট বি, যার মার্ক হচ্ছে ১৫০। পার্ট এ তে হচ্ছে আপনার থাকবে একটা আনসিন প্যাসেজ দিবে। সেই আনসিন প্যাসেজ থেকে আপনাকে আনসার করতে হবে টোটাল 60 মার্কের গ্রামার উইথ থিমেটিক কোয়েশ্চেন। প্লাস হচ্ছে একটা সামারি লিখতে হবে, একটা লেটার টু এডিটর লিখতে হবে। ঠিক আছে? এ হচ্ছে ১০০ মার্ক। আর পার্ট বি তে হচ্ছে আপনার ২ টা ট্রান্সলেশন থাকবে। একটা বাংলা থেকে ইংলিশ, একটা ইংলিশ থেকে বাংলা, যেটার মার্ক হচ্ছে ২৫ করে, এবং বর্তমান হচ্ছে ৪৬-৪৭ থেকে ২ টা এসে লিখে এসে লিখতে হয় ২৫, ২৫, ৫০। এই হচ্ছে টোটাল ২০০ মার্ক। সো এখানে যদি একটু ভালোমতো প্র্যাকটিস করা যায়, আপনি ইজিলি ২০০ মার্কের মধ্যে 120 প্লাস তুলতে পারবেন। সো আমরা আসি কিরকম, কিরকম প্রশ্ন আসে। পার্ট এ টা আমরা বিশ্লেষণ করি। পার্ট এ তে হচ্ছে আপনাকে একটা প্যাসেজ দিবে। মোটামুটি একটা বড় একটা প্যাসেজ দিবে। ছোট কোনো প্যাসেজ না, ব্যাংকের মতো কোনো ছোট্ট প্যাসেজ না। বড় একটা প্যাসেজ দিবে। সেই প্যাসেজটা হচ্ছে আপনাকে পড়তে হবে। পড়ে সেখানে থেকে আপনাকে গ্রামারের উত্তর করতে হবে, প্রশ্নের উত্তর করতে হবে। সো এখানে ১ম এ হচ্ছে যে প্রশ্নটা থাকবে থিমেটিক কোয়েশ্চেনস, যেটা হচ্ছে আপনার প্যাসেজ সলভ থেকে আসবে। মানে প্যাসেজ থেকে লিখতে হবে। সেটা ১০ টা প্রশ্ন হইতে পারে অথবা ৫ টা প্রশ্ন হইতে পারে। এটা হচ্ছে পিএসসির ইচ্ছার উপরে ১০ টা প্রশ্ন দিবে না ৫ টা প্রশ্ন দিবে। ১০ টা প্রশ্ন দিলে প্রতিটার মান হচ্ছে ৩, আর ৫ টা প্রশ্ন দিলে প্রতিটার মান হচ্ছে ৬। ঠিক আছে? সো এটা পিএসসির উপর ডিপেন্ড করবে। আমরা ৪৬-৪৭ এর প্রশ্ন প্যাটার্নটা একটু পরে দেখব। তারপর হচ্ছে আপনার ওয়ার্ড মিনিং দিবে, যে প্যাসেজ থেকে ৫ টা ওয়ার্ড দিবে। প্যাসেজ থেকে ৫ টা ওয়ার্ড দিবে। সেই ৫ টা ওয়ার্ড থেকে আপনাকে
প্যাসেজে ওই ওয়ার্ডটা দ্বারা কি বুঝিয়েছে সেটা আপনাকে লিখতে হবে, যেটাকে বলা হয় কন্টেক্সচুয়াল ক্লু বলা হয় এটাকে, কন্টেক্সচুয়াল ক্লু। মানে প্যাসেজে কোন কনটেক্সটে ওই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে হয়েছে সেটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। আপনাকে হয়তো নাউন দিবে, বলবে যে এটা অ্যাডজেক্টিভ লিখেন বা অ্যাডভার্ব লিখেন। আপনাকে হয়তো অ্যাডভার্ব দিবে, আপনাকে বলবে যে এটা নাউন ফর্মে লিখেন। সো এটা হচ্ছে আপনার প্রিলিতে আপনার পড়ে আসছেন, সো এটা আপনার পারার কথা। ওয়ার্ড মিনিংটাও প্রিলিতে পড়া আছে, সো আমি ধরে নিচ্ছি এখানে বেসিক থাকবে, এখন জাস্ট প্র্যাকটিসটা করতে হবে। তারপর প্যাসেজ থেকে আপনাকে 10টা প্রশ্ন দিবে, 10টা ওয়ার্ড দিবে, সেই 10টা ওয়ার্ড দিয়ে আপনাকে সেন্টেন্স মেক করতে বলবে, যেটা 10 মার্ক। প্যাসেজ থেকে আপনাকে 5টা শব্দ দিবে, 5টা শব্দ দিয়ে বলবে যে এই 5টা শব্দের অ্যান্টোনিমস লিখো, মানে বিপরীত শব্দ লিখো, এবং বিপরীত শব্দ দিয়ে হচ্ছে 5টা শব্দ সেন্টেন্স মেক করো। অথবা বলবে প্যাসেজ থেকে 5টা শব্দ দিয়ে বলবে যে এই 5টা শব্দের সিনোনিমস লিখো বা সমার্থক শব্দ লিখো, এবং সেই সমার্থক শব্দের হচ্ছে কি করেন 5টা সেন্টেন্স লিখেন সমার্থক শব্দ দিয়ে। আপনাকে একটা সামারি থাকবে, একটা লেটার টু এডিটর থাকবে, যেটা 20-20। এই সামারি এবং লেটার টু এডিটরে খুব ইজিলি 30+ তোলা যায় যদি একটু এখানে আপনার কি থাকে, আপনি যদি একটু স্ট্র্যাটেজিক হন। আমরা আমাদের এই কোর্সে, মানে আমাদের যে 50তম বিসিএস এর যে ওভারঅল ব্যাচ বা 50তম বিসিএস এর যে শুধু আলাদা করে বাংলা ইংলিশ যে ব্যাচটা আছে, সেই ব্যাচে আমরা এগুলো দেখাবো কিভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করলে এটা সামারি এবং লেটার টু এডিটরে 30 মার্ক তোলা যায়। এছাড়া গ্রামারের মধ্যে, প্যাসেজের গ্রামারের মধ্যে পিএসসি প্রতিবার কিছু ভেরিয়েশন আনে, যে এগুলো তো মানে ফিক্সড গ্রামার ছিল, এখন কিছু চেঞ্জ আসতেছে, যেটার মধ্যে হচ্ছে যে জয়েন্ট সেন্টেন্স। আপনাকে কয়েকটা সেন্টেন্স দিয়ে বলবে এগুলাকে লিঙ্কার ইউজ করে জয়েন্ট সেন্টেন্স করেন। আপনাকে কয়েকটা সেন্টেন্স দিতে পারে, সেন্টেন্স দিয়ে প্যাসেজ থেকে সবই প্যাসেজ নিয়ে পড়ো। প্যাসেজ থেকে বলবে যে এটা ট্রু ফলস কিনা, মানে এটা সত্য নাকি মিথ্যা। কাইন্ড অফ এটা আইএলটিএস এর মতো, আইএলটিএস এরকম আছে ট্রু ফলস। ঠিক আছে? তারপরে স্প্লিটিং প্যাসেজ, আপনাকে একটা প্যাসেজ দিবে, প্যাসেজ দিয়ে বলবে এটা আলাদা আলাদা করে সেন্টেন্স সেন্টেন্স গুলাকে আলাদা করেন। একটা একটা ছোট্ট একটা প্যারা দিতে পারে, প্যারা দিয়ে বলতে পারে যে আপনি ওই ওই প্যারাতে কি কি এরর আছে, এরর গুলাকে ফাইন্ড আউট করেন, এবং এরর গুলা ফাইন্ড আউট করে হচ্ছে এরর গুলাকে মিটিগেট করে কারেক্ট ওয়েতে লিখেন। ঠিক আছে? এবং আদার যে কোনো গ্রামার দিতে পারে। ঠিক আছে? এই হচ্ছে পার্ট এ এর প্যাটার্ন। আর পার্ট বি তে হচ্ছে আপনার যেটা বললাম এসে রাইটিং। বর্তমান সময়ে পিএসসি যে ট্রেন্ড সেটা হচ্ছে 2টা এসে দিবে, 25-25-50। আগে হয়তো শুধু 50, এখন হচ্ছে 25-25-50। একটা ট্রান্সলেশন দিবে ই টু বি, একটা ট্রান্সলেশন দিবে বি টু ই, যেটা 25-25-50। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, যে কিভাবে হচ্ছে যে আপনি আপনার ইয়ে করবেন, মানে কি কি আসে সেটা সম্পর্কে একটা ব্রিফ ওভারভিউ করলাম। এখন আমরা একটু 35 এবং 46 এবং 47তম বিসিএস এর একটা প্রশ্ন দেখি আমরা। এটা হচ্ছে ৪৭তম বিসিএস এর প্রশ্ন, যেটা প্রশ্ন এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে। ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে একটা প্যাসেজ দিয়েছে আপনাকে। দেখেন প্যাসেজটা মোটামুটি ভালোই বড়। ঠিক আছে? সো এটা আপনাকে পড়তে হবে, এবং এটা প্যাসেজ কিভাবে সলভ করতে হয় সেটাও আমরা আমাদের কোর্সে আমরা শিখাবো, আমরা কোর্সে দেখাবো। খুব সহজেই হচ্ছে আপনি প্যাসেজ সলভ করতে পারবেন। কিছু টেকনিক, কিছু স্ট্র্যাটেজি ফলো করলে ইজিলি আপনি প্যাসেজটা সলভ করতে পারবেন। এবং আমি এতটুকু বিশ্বাস রাখি, যদি আমার ক্লাসটা আমি প্যাসেজের ক্লাসটা আমি নিব, আমার প্যাসেজের ক্লাসটা যদি করে থাকেন, ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে আপনি এবং বাসায় যদি প্র্যাকটিস করেন এই ক্লাসটা করার পরে, আপনি প্যাসেজে একটা ভালো মার্ক তুলতে পারবেন, এতটুকু আমার বিশ্বাস। তো দেখেন আমরা এখানে একটু দেখি কি আসছিল। এখানে আপনাকে বলছে প্রথমে যে আমরা প্যাটার্নে বলেছিলাম যে থিমাটিক কোয়েশ্চেন দিবে, সেই থিমাটিক কোয়েশ্চেন থেকে দিছে দিছে দেখেন ছয়টা থিমাটিক প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নের উত্তর করতে হবে, যেটার মার্ক হচ্ছে প্রতিটার মার্ক হচ্ছে 5 করে। হ্যাঁ, 5 6 30 মার্ক। তারপরে বলেছিলাম কন্টেক্সচুয়াল ক্লু আসে, এই যে দেখেন আপনার 10টা কন্টেক্সচুয়াল ক্লু দিছে। এই ওয়ার্ড গুলো হচ্ছে আপনার প্যাসেজে আছে। হ্যাঁ, প্যাসেজে আছে, আপনাকে প্যাসেজে এই ওয়ার্ড গুলা দিয়ে কি বুঝিয়েছে সেই জিনিসটা আপনাকে কি করতে হবে, আপনাকে লিখতে হবে এখানে। তারপর আপনাকে দিছে দেখেন, মেক দ্য ফলোইং স্টেটমেন্টস এজ ট্রু অর ফলস অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, ইফ ফলস প্রোভাইড দ্য কারেক্ট ইনফরমেশন। আপনাকে এই 5টা শব্দ সেন্টেন্স দিছে, দিয়ে বলছে যে আপনি প্যাসেজটা পড়ে এই 5টা প্রশ্ন পড়েন, প্রশ্ন পড়ে বলেন যে এটা সত্য না মিথ্যা। যদি মিথ্যা হয়ে থাকে তাহলে সত্য কি সেটা আপনাকে লিখতে বলছে। ঠিক আছে? মানে কারেক্ট কোনটা সেটা লিখতে বলেছে। তারপরে বলছে আপনাকে এই যে ওয়ার্ড দিছে, চেঞ্জ অফ ওয়ার্ড, যে আগে আসতো বক্স আকারে আসতো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ঠিক আছে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো নাউন ফর্ম দিয়ে দিলে বলতো যে অ্যাডভার্ব লিখেন, অ্যাডজেক্টিভ লিখলে বলতো যে আপনার অ্যাডভার্ব অ্যাডভার্ব লিখেন বা নাউন লিখেন। এখন হচ্ছে একটু চেঞ্জ হইছে। বক্স না দিয়ে ওরা করতেছে কি প্যাসেজ থেকে 10টা শব্দ 5টা শব্দ দিছে। এই যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এটা টোটালটাই প্যাসেজ থেকে। ঠিক আছে? এবং এখানে যতটুকু দেখতেছেন, যা যা দেখতেছেন সবই হচ্ছে প্যাসেজ থেকে আপনাকে দিয়েছে, প্যাসেজের বাইরে কিছু না। সো আপনাকে যখন এখানে 5টা ইয়ে দিয়েছে, পার্টস অফ স্পিচ দিয়েছে, যে ডিসেমিনেশন, ডিসেমিনেশন TION, যখন একটা শব্দের শেষে TION লাগানো থাকবে তাহলে বুঝে নিতে হবে সেটা নাউন। তার মানে এটা নাউন ফর্মে আছে, আপনাকে বলছে সেটা ভার্ব ফর্মে কনভার্ট করার জন্য, মানে চেঞ্জ করার জন্য।
ডেক্স ডেক্সটেরিটি, টিওয়াই আছে। তার মানে এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। সো আপনাকে এটা অ্যাডজেক্টিভ এ নিতে হবে। ডেলিনিয়েট, ঠিক আছে? এটা আপনার ইয়ে ফর্মে আছে, ভার্ব ফর্মে আছে, আপনাকে নাউন ফর্মে নিতে হবে। প্রিমিয়েট, এটা আপনাকে ভার্ব ফর্মে আছে, অ্যাডজেক্টিভ ফর্মে নিতে হবে। ঠিক আছে? অ্যাসেন্ডেন্সি, এটা হচ্ছে আপনার ইসে ফর্মে আছে, অ্যাডজেক্টিভ ফর্মে আছে, আপনাকে ভার্ব ফর্মে নিতে হবে। সো এরকম আপনাকে, এটা হচ্ছে টোটালি প্র্যাকটিসের উপর। আপনি যখন যত বেশি প্র্যাকটিস করবেন এগুলো ইজিলি কভার আপ করতে পারবেন। হ্যাঁ? তারপরে আরেকটা বলেছিলাম যে আপনাকে সিনোনিমস ও দিতে পারে, অ্যান্টোনিমস ও দিতে পারে। সো এখানে দেখেন মিক্স আপ করছে। আপনাকে অ্যাটেনশুয়েট দিছে, অ্যাটেনশুয়েট এর সিনোনিম কি সেটা লিখতে বলছে। ঠিক আছে? যদি আপনার আপনার অ্যাটেনশুয়েট বলছে, অ্যাটেনশন এর সিনোনিম লিখতে বলছে। আবার অগমেন্ট, এটার অ্যান্টোনিম লিখতে বলছে। মানে অগমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি করা। তাহলে আপনি কি করবেন? এখন হ্রাস করবেন। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। বৃদ্ধি করা, হ্রাস করা। সো আপনি অ্যান্টোনিমটা লিখলেন। তারপরে এক্সপেডিয়েট, ত্বরান্বিত করা। ঠিক আছে? মানে গতি বৃদ্ধি করা। সো এটাতে আপনি অ্যান্টোনিম লিখতে বলছে। সো আপনি এটা বিপরীত শব্দটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে? indispensable মানে হচ্ছে অবিচ্ছেদ্য। মানে এটা অবশ্যই মানে এটাকে আলাদা করা যাবে না। এটার অ্যান্টোনিম লিখতে বলছে আপনাকে। সো এরকম আপনাকে দিবে, আপনাকে যে ইনস্ট্রাকশন দিবে সেই ইনস্ট্রাকশন অনুসারে আপনাকে সেইভাবে ওয়ার্ড গুলাকে কনভার্ট করতে হবে। এবং এটা মনে রাখবেন যে আপনার এই গ্রামারে টোটাল হচ্ছে আপনার যা আসবে যা দেখলাম আমরা এখানে, প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার প্যাসেজ থেকে এসেছে। প্যাসেজের বাইরে থেকে না। সো আপনি প্যাসেজ সলভিং যদি ভালোমতো বুঝেন, প্যাসেজ সলভিং যদি ভালোমতো করতে পারেন, এই গ্রামার গুলো আপনি ইজিলি কভার আপ করতে পারবেন। এবং এগুলোর জন্য আপনার যদি প্রতিটা দিন মানে হেলাফেলা না করে যে আমি এগুলো তো আমি প্রিলিতে পড়ছি, ওই চিন্তা করেন প্রিলিতে কি পড়ছেন ভুলে যান। এখন হচ্ছে আপনি আবার প্রিলিতে যেহেতু পড়ছেন, এখন আপনার কাজ হবে যেহেতু এখানে ২০০ মার্ক এবং এটা ক্যাডার নির্ধারণের ক্ষেত্রে বড় একটা অংশ এই ইংলিশ। তো সেই হিসেবে আপনি প্রতিদিন যদি ১-২ ঘন্টা করে ইংলিশে একটু সময় দেন, একটু যদি একটু করে যদি প্র্যাকটিস করেন, তাহলে পরীক্ষার হলে যাওয়ার পর দেখবেন যে আপনার ইংলিশের প্রশ্ন আপনার কাছে কঠিন মনে হচ্ছে না। খুব সহজেই আপনি ইংলিশে একটা ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবেন। এবং ভালো পরীক্ষা দিলে ধরে নিতে পারেন যে আপনি 120 প্লাস মার্ক পাবেন। সো সেক্ষেত্রে আপনি ক্যাডার হওয়ার দৌড়ে কিন্তু আগায় থাকবেন। কারণ বেশিরভাগ যারা রিটেনে ফেইল করে, যেমন ধরুন আপনি দেখবেন ৪৬ তম রিটেনে হচ্ছে ৮,০০০ আ ১০,০০০ পরীক্ষা দিয়েছে। মনে হয় পাস করেছে মাত্র ৪,০০০। এবং এই যে ৬,০০০ ফেইল করেছে, সে ৬,০০০ ফেইলের মধ্যে হচ্ছে বেশিরভাগই ফেইল করছে এই ইংলিশ সাবজেক্টে। সো ইংলিশে আপনি যদি ভালো না হইতে পারেন, তাহলে আপনার জন্য ক্যাডার হওয়াটা খুবই টাফ হয়ে যাবে। সো ইংলিশটা আপনার অনেকের হতে পারে যে ভাই আমার ইংলিশে তো আমি একটু দুর্বল। দুর্বল হলে কোনো সমস্যা নাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যদি প্র্যাকটিস করেন ইংলিশে, আমি আমি বলব না যে প্র্যাকটিস করে আপনি ইংলিশে একদম প্রো হয়ে যাবেন। কিন্তু যদি এই যে ২-২.৫ মাস যে সময় আছে, সেই ২-২.৫ মাস যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে এতটুকু বলতে পারি যে আপনি 120 প্লাস মার্ক তোলার মতো একটা যোগ্যতা আপনার মধ্যে চলে আসবে। যেটা আপনাকে ক্যাডার পেতে সহায়তা করবে। তারপর বলেছিলাম যে একটা সামারি আসবে। এই যে একটা এই সামারিটা হচ্ছে আপনার প্যাসেজের সামারি। সো আপনি একটা প্যাসেজের সামারি লিখতে বলবে, সেটার একটা টাইটেল দিতে বলতে পারে এবং বলবে যে আপনি একটা কমেন্ট করেন। ঠিক আছে? ঠিক আছে? একটা কমেন্ট মানে ওই সামারির উপরে আপনি আপনার একটা মন্তব্য রাখুন। ঠিক আছে? এটা দিল। আগেটা ছিল না, আগে শুধু বলত সামারি লিখুন। এখন এটা ৪৬ থেকে শুরু হয়েছে যে আপনি একটা সামারি লিখবেন। সামারি লিখে হচ্ছে আপনি একটা টাইটেল দিবেন, একটা কমেন্ট করবেন। এবং সামারিটা হচ্ছে সাধারণত ১০০ ওয়ার্ড এবং সামারি কিভাবে লিখতে হয় সেটাও আমি শিখাবো। ঠিক আছে? এবং খুব সহজেই এটা আপনি লিখতে পারবেন। সামারি কিন্তু খুব কঠিন কিছু না। খুব সহজেই সামারি কিন্তু করা যায়। এরপর হচ্ছে আপনাকে বলছে যে আপনাকে আ এই যে লেটার টু এডিটর লিখতে। মানে লেটার টু একটা এডিটর বরাবর একটা লেটার লিখার জন্য, যেখানে হচ্ছে আপনার এই জিনিসগুলা কভার করতে হবে। এই প্রশ্নগুলা কভার করতে হবে যে, "Is AI a threat to humanity? Do you think it is a colonial tool? Do we need to decolonize AI? How can we do it?" মানে এই জিনিসগুলো হচ্ছে আপনাকে কভার আপ করে একটা পত্রিকার সম্পাদক বরাবর একটা পত্র লিখতে হবে। সো এটা লিখার একটা ফরমেট আছে, খুব সুন্দর ফরমেট আছে। সেই ফরমেট ধরে যদি লিখতে পারেন, তাহলে আপনি খুব ইজিলি, এখানে বললাম তো এই সামারি এবং ইসের মধ্যে, এই ৪০ এর মধ্যে আপনি যদি মোটামুটি যদি একটু ভালো মতো লিখে আসতে পারেন, একটু গুছিয়ে লিখে আসতে পারেন, আপনি ইজিলি 30 প্লাস তুলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। তারপরে হচ্ছে আপনাকে যেটা বলেছিলাম পার্ট বি তে, যে আপনার পার্ট বি তে আছে আপনার ট্রান্সলেশন থাকবে, যেটা ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ এবং একটা এসে থাকবে। এবং সেই এসেটা হচ্ছে আপনার দেখেন এখন হচ্ছে এসে ২ টা লিখতে হয়। আগে এসে আসতো কি ক্লাইমেট চেঞ্জ, গুড গভর্নেন্স, তারপরে হচ্ছে আপনার আ আ আ উইমেন এম্পাওয়ারমেন্ট এগুলো আসতো। এখন হচ্ছে কিছুটা পিএসসি জায়গা থেকে বের হয়ে আসছে। সৃজনশীল হওয়ার চেষ্টা করতেছে ৪৬ তম থেকে। আপনাকে এমন জিনিস দিবে যে জিনিসটা সম্পর্কে আপনাকে কি করতে হবে? একটা মানে ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতে হবে। এখন আর ওই আগের মতো যে ক্লাইমেট চেঞ্জ পড়ে যে ক্লাইমেট চেঞ্জ রচনা পেয়ে যাবেন, এই যুগ কিন্তু আর নাই পিএসসি তে। ঠিক আছে? সেই হিসাবে হচ্ছে আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং টা যদি ডেভেলপ না করতে পারেন, তাহলে হচ্ছে আপনি পারবেন না। যেমন ধরেন মানে অ্যাবস্ট্রাক্ট জিনিস দিবে আপনাকে, অ্যাবস্ট্রাক্ট। আগে তো আপনার ফিক্সড জিনিস থাকবে, গুড গভর্নেন্স, উইমেন এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ, রোহিঙ্গা ক্রাইসিস,
হ্যান-ত্যান হাবি-জাবি অনেক কিছু। এখন হচ্ছে আপনাকে প্রশ্নটা এমন করবে যে আমরা আমরা ছোটবেলায় 9-10 এ পড়েছি না? যে একটি কলমের আত্মকাহিনী, একটি গাছের আত্মকাহিনী, ঠিক আছে? একটা নদীর আত্মকাহিনী। এগুলো কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? অথবা আমার ছেলেবেলা, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট জিনিস, ঠিক আছে? এগুলো দিয়ে আপনি পড়ে যে মুখস্থ করতে পারবেন না, মানে লিখতে পারবেন না। এগুলো হচ্ছে আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং রাইটিং করতে পারেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং এ যদি ভালো হন, তাহলে আপনি এগুলো ভালো লিখতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখেন ডিজিটাল ডিভাইড এ কজেস অ্যান্ড কনসিকুয়েন্স, ঠিক আছে? ডিজিটাল ডিজিটাল যে জিনিসগুলা সাম্প্রতিক সময়ে আসতেছে, এগুলা যারা যারা ডিজিটাল না বা যারা ডিজিটাল তাদের মধ্যে কিভাবে ডিভাইড করতেছে, ঠিক আছে? মানে কিভাবে আলাদা করে ফেলতেছে, কিভাবে সেটার কারণ কি সেটার মানে আলাদা হওয়ার কারণে কি হচ্ছে, ঠিক আছে? সেটা আপনাকে লিখতে হবে। তো এখানে তো আপনি মুখস্থ নির্ভর লিখতে পারবেন না। আপনাকে সাম্প্রতিক সময়ের আপনার যে নলেজ গুলো আছে, আপনি দৈনন্দিন জীবনে যে নলেজটা আপনি গ্যাদার করতেছেন বা দেখতেছেন, সেটার আলোকে আপনাকে লিখতে হবে। সেটার আলোকে লিখতে হলে তো অবশ্যই আপনার ফ্রি হ্যান্ড রাইটিং জানতে হবে। যে কোনটার পরে কি লিখবো, কিভাবে আগাবো সেটা তো জানতে হবে। তারপর লেবার মাইগ্রেশন এজ এ হিউম্যান রাইট। ঠিক আছে? লেবার মাইগ্রেশন এজ হিউম্যান রাইট। যে আপনি লেবার মাইগ্রেশন করতেছেন, এটাকে আপনি মানবাধিকার হিসেবে দেখতেছেন। সো এটা সম্পর্কে তো আপনি মানে কি লিখবেন? এটা লিখতে গেলে আপনাকে এখানে জানতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং। কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং করবেন? এখানে দেখেন একটা জিনিস চিন্তা করেন যে ১ম এ বললেন যে লেবার মাইগ্রেশন কি? ঠিক আছে? আপনি তারপরে এক্সপ্লেইন করেন হিউম্যান রাইটস কি? ঠিক আছে? লেবার মাইগ্রেশন হলে কি? মানে লেবার মাইগ্রেশন হলে একটা দেশের জন্য কি সুবিধা হচ্ছে? ঠিক আছে? এবং সেই লেবারটা যদি আবার স্কিল না হয়, সেক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে? এখন যে দেশ থেকে লেবার যাচ্ছে আরেক দেশে, সেখানে যেয়ে সে তার অধিকারটা পাচ্ছে কিনা? তার যে অধিকার পাওয়ার কথা, ঠিক আছে? সে ফুড সিকিউরিটি, তারপর হোম শেল্টার, তারপরে হচ্ছে মানে আ সিটিজেন সিকিউরিটি, এই বিষয়গুলো সে পাচ্ছে কিনা? এগুলাকে তাকে হিউম্যান রাইট এগুলো তার একটা হিউম্যান রাইটস, মানুষ মানুষ হিসেবে। সে চলাফেরা করতে পারতেছে কিনা? ঠিক আছে? তাকে সে নির্যাতিত হচ্ছে কিনা? সো এটা আপনাকে এটাকে আপনি ডিফাইন করতে হবে এবং পরে আপনি এখানে লিখতে পারেন যে তাদের আ কে অ্যা কিছু মানে কেন লেবাররা হচ্ছে মাঝে মধ্যে তাদের হিউম্যান রাইটটা পাচ্ছে না? এটার কারণ কি? সেই কারণগুলো আপনি এক্সপ্লেইন করলেন। এই কারণগুলোকে কিভাবে মিনিমাইজ করা যায় সেটা আপনি লিখলেন। লিখার পরে হচ্ছে আপনি একটা কনক্লুশন লিখলেন। এই যে এতগুলো পয়েন্ট বললাম, সেই পয়েন্ট গুলার মধ্যে হচ্ছে আপনি মুখস্থ নির্ভর কিচ্ছু নাই। আপনি পত্রিকা পড়তেছেন, পত্রিকাতে দেখতেছেন যে আমাদের লেবাররা সৌদি আরবে যাচ্ছে। এক্সাম্পল দিতে পারেন বাংলাদেশের। লেবাররা সৌদি আরবে যাচ্ছে। কিন্তু সৌদি আরব থেকে লাশ হয়ে ফিরে আসতেছে প্রতি বছর ৫০০-৬০০ লেবারের লাশ বাংলাদেশে আসতেছে। মানে ওখানে মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? কারণ তারা তাদের হিউম্যান রাইট টা পাচ্ছে না। সো এই এক্সাম্পলটা দিয়ে টেনে আপনি লিখতে হবে। এবং এটা তো আপনি মানে আপনি তো জানেন না যে এই এসে টা আসবে এরকম। অ্যাবস্ট্রাক্ট জিনিস আসবে। আপনি কি করতে হবে? আপনি চোখ কান খোলা রেখে যদি আপনি পত্রিকা পড়েন, আপনার আশেপাশের জিনিসগুলো দেখেন, নিউজ দেখেন, তাহলে নিউজ থেকে আপনি তথ্য উপাত্তগুলা পাবেন, যেটা আপনি আপনার পরীক্ষাতে ইউটিলাইজ করতে পারবেন। হ্যাঁ, এই ইউটিলাইজ করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে আ ইয়ে জানা জানা লাগবে যে ফ্রি হ্যান্ড রাইটিং। ঠিক আছে? তারপরে ২ টা ট্রান্সলেশন ২৫ করে, যেটা বললাম মোটামুটি এখানে দেখতে ছোট মনে হচ্ছে। কিন্তু ট্রান্সলেশনটা দেখতে ছোট না। এটা কিন্তু লিখলে অনেক সময় লাগবে। আবার ভিতরে অনেক জিনিস হচ্ছে আপনার মানে সহজ না। ঠিক আছে? একটু কঠিন। গুছায় লেখাটা একটু টাফ। বড় লাইন কমপ্লেক্স সেন্টেন্স এ। ঠিক আছে? বা যৌগিক বাক্যে লিখা, সেটাকে আপনি সিম্পল ইংলিশে নিবেন নাকি কম্পাউন্ড ইংলিশে নিবেন সেটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? এবং একদম আক্ষরিক অর্থে লিখবেন নাকি ভাবানুবাদ লিখবেন সেটাও আপনাকে ডিসাইড করতে হবে এবং এটা তো আপনি পরীক্ষা হলে ডিসাইড করলে হবে না। এটা যদি আপনি বাসায় প্র্যাকটিস না করেন, তাহলে এটা পরীক্ষা হলে আপনি কিন্তু টাইম ম্যানেজমেন্ট ও করতে পারবেন না এটাতে। ঠিক আছে? এবং ঠিকমতো সুন্দর করে লিখে আসতে পারবেন না। যদি ঠিকমতো সুন্দর করে গুছিয়ে ভাবানুবাদ লিখে দিয়ে আসতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি এটা ভালো মার্ক ক্যারি করতে পারবেন। এখন এই ভালো মার্ক ক্যারি করাটা ডিপেন্ড করতেছে আপনার বাসায় প্র্যাকটিসের উপরে। এজন্য হচ্ছে ইংলিশটার উপর জোর দিতে হবে। কারণ এখানে যে ৯০০ মার্কের জেনারেল পরীক্ষা হয়, সেই ৯০০ এর মধ্যে ২০০ মার্কই হচ্ছে আপনার এই ইংলিশ। ঠিক আছে? তারপর ৪৬ তম বিসিএস এ আসছে আপনার সায়েন্স নিয়ে, ঠিক আছে? ব্রেইন ড্রেইন সায়েন্স পাশাপাশি বিজনেস প্লাস ব্রেইন ড্রেইন মানে মিক্সড একটা জিনিস আসছে। সো এটা থেকে আবার সেম এরকম দেখেন থিমেটিক কোয়েশ্চেন দিয়েছে। আগেরবার ৪৭ এ আসছে থিমেটিক কোয়েশ্চেন আসছে ৬ টা। এখন দেখেন এখানে থিমেটিক কোয়েশ্চেন আসছে ১০ টা। ঠিক আছে? তারপরে আপনার কনটেক্সচুয়াল ক্লু র কথা বলেছিলাম। ৫ টা কনটেক্সচুয়াল ক্লু ছিল। আচ্ছা ৪৭ ৪৬ এও সেম, ৪৭ এও সেম। তারপরে হচ্ছে যে আপনার ট্রু ফলস এটাও ৪৬ এ ছিল, ৪৭ এও আছে। আগে কিন্তু ছিল না। ৪৫, ৪৪, ৪৩ এগুলাতে ছিল না। তারপরে আপনাকে বলছে যে এই যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এটা সবসময় ছিল ৩৫ তম বিসিএস থেকে সবসময় ছিল। যে হুম এর অ্যাডভার্ব কি, অপরচুনিটির অ্যাডজেক্টিভ কি, বেক্স এর নাউন কি, ডায়াসপোরার অ্যাডজেক্টিভ কি, পারসিস্টেন্ট এর ভার্ব কি। সো এটা আগেও ছিল, এখন আছে জাস্ট আগে আসলো বক্স আকারে, এখন আসে ডিরেক্ট একটা ওয়ার্ড করে। একটা ওই ওয়ার্ড দিয়ে দিবে, ওয়ার্ডকে আপনি কনভার্ট করতে হবে যে ফর্মে তারা চেয়েছে সেই ফর্মে। এবং এই ওয়ার্ড গুলা কিন্তু বাইরে থেকে দিচ্ছে না। প্রতিটা শব্দ কিন্তু আপনার প্রেসিস থেকে দিচ্ছে।
এখান থেকে এখন দেখেন আগের আগের প্রশ্ন আমরা দেখেছি কি, আগের প্রশ্ন আমরা দেখেছি যে অ্যান্টোনিম অথবা সিনোনিম বলে দিছিল, যে এই যে ওয়ার্ড গুলো দিছিল ওয়ার্ড গুলোর পাশে অ্যান্টোনিম বা সিনোনিম বলে দিছিল, যেটা লিখেন ওটা লিখেন। কিন্তু এখানে ডিরেক্ট বলে দিচ্ছে আপনাকে অ্যান্টোনিমস লিখার জন্য। সো এই 5টা ওয়ার্ডের আপনাকে অ্যান্টোনিমস লিখতে হবে। ঠিক আছে? এখানে আবার 46-47 এর সামারি প্যাটার্ন সেম, যে সামারি লিখতে বলবে, সামারি লিখে বলার পরে বলবে যে আপনি একটা টাইটেল দেন এবং ওই সামারির উপরে আপনি একটা কমেন্ট করেন যে আপনি আপনার একটা মন্তব্য রাখেন। ঠিক আছে? লেটার টু এডিটর এটাও সেম, এটা হচ্ছে 35তম বিসিএস রিটেন থেকে হয়ে আসতেছে। ঠিক আছে? সো এগুলো মোর অর লেস সেম থাকে। শুধু গ্রামারে ১টা ২টা এদিক সেদিক হয়, নতুন ২-১টা গ্রামার এদিক সেদিক করে দিতে পারে। ঠিক আছে? হয়তো এরর ফাইন্ডিং দিতে পারে। যেমন ধরেন ৪৫তম বিসিএস এ আসছিল, একটা প্যারা দিয়ে বলছিল যে এই গ্রামারের হচ্ছে এই প্যারার মধ্যে কি এরর আছে, এরর গুলাকে ফাইন্ড আউট করে সঠিক করে লিখার জন্য। ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে পার্ট বি তে আবার সেম। আপনাকে হচ্ছে যে গ্রামার এসে লিখতে হবে, পাশাপাশি ট্রান্সলেশন। দেখেন এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আমার প্রশ্নটা ছিল হচ্ছে আমাদের ৪৬তম বিসিএস এর। দেখেন ৪৬তম বিসিএস এ আপনার এসে দিছে ৪ টা। ঠিক আছে? ৪ টা, ৪ টা দিয়ে বলছে আপনাকে যেকোনো ২ টা লিখার জন্য। ঠিক আছে? ৪ টা দিয়ে আপনাকে বলছে যেকোনো ২ টা লিখার জন্য। সো আপনি এখন কোন ২ টা লিখবেন সেটা আপনি জানেন। যেমন ধরেন ক্লাইমেট চেঞ্জ দিছে। এটা হচ্ছে আপনার এখন যদি বাসায় ১ টা ২ টা এসে পড়ে যান, তাহলে ক্লাইমেট চেঞ্জটা কমন পড়ে গেছে। ঠিক আছে? তারপর রিস্ক ইন রেডিমেড গার্মেন্টস আরএমজি, এটাও বাংলাদেশের পার্সপেক্টিভ এ এটাও কমন কমন পেছে এসে ছিল। বাসায় যদি একটু দেখে যান, একটু নোট করে পড়ে যান, তাহলে এটা ইজিলি লিখতে পারবেন। ব্লু ইকোনমি এটাও মোটামুটি কমন একটা এসে। এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এ কোয়ালিটি এডুকেশন নিয়ে আসছে। এটা মোটামুটি এই ৪ টা এসেই কমন ছিল। এখন আপনি যে ২ টা লিখতে চান। এগুলো সাধারণত আমরা যারা বিসিএস পরীক্ষার্থী, আমরা যারা ছিলাম বা আপনারা যারা এখন হবেন, সবারই কয়েকটা মানে কমন এসে মাথায় রাখতে হয়, এবং এই ৪ টা যে এসে আসছে সেই ৪ টা এসে কমন এসে গুলোর মধ্যে একটা এসে। ঠিক আছে? তারপর ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ। তো কিভাবে ট্রান্সলেশন করবেন? এই ট্রান্সলেশন আমরা আমাদের কোর্সটাতে সুন্দর করে দেখাবো, যে শর্ট সময়ে মানে অল্প সময়ে কিভাবে একটা ট্রান্সলেশনে মোটামুটি দক্ষ হওয়া যায়, যাতে একটা ভালো ট্রান্সলেশন লিখে দিয়ে আসা যায়। ঠিক আছে? এ হচ্ছে মোটামুটি আমাদের আ আ ৪৬-৪৭ এর রিটেন এর প্রশ্ন। এখন আমরা আমাদের আবার আমাদের ইসে যাই। ঠিক আছে? যে থিমেটিক কোয়েশ্চন এ যাই। মানে এখন আমরা যদি বিগত লিখিত প্রশ্নগুলো বিশ্লেষণ যদি করি, দেখেন ৪৫তম আসছে ইকো ট্যুরিজম নিয়ে, যেহেতু ৪৬-৪৭ দেখাইছি। ৪৪ এ আসছে ডিজিটাল ডিটক্স নিয়ে, ৪৩ এ আসছে কোভিড-১৯ নিয়ে, ৪১ এ আসছে ক্লাইমেট টিপিং পয়েন্টস মানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে, ৪০ এ আসছে চাইল্ড লেবার নিয়ে। আ তারপরে ৩৮ এ ক্লাস ডিফারেন্স নিয়ে, ৩৭ এ লেদার নিয়ে, ৩৬ এ টলারেন্স নিয়ে, ৩৫ এ বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে। ঠিক আছে? সো এই যে আমরা এতক্ষণ ইংলিশের যে কথা বললাম, কারো যদি বাংলা ইংলিশে খুব একটা সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের একটা কোর্স আছে বাংলা এবং ইংলিশের। শুধু এটা বাংলা ইংলিশের জন্য ডেজিগনেটেড। যে বাংলা ইংলিশের যে কোর্সটা, সেখানে মোটামুটি ৬০ টা ক্লাস হবে। বাংলার ২৫ টা, ইংলিশের ৩৫ টা, এবং মোটামুটি এখানে আপনার এক্সামও নেওয়া হবে। সো হিসাবে মানে যারা ইংলিশে দুর্বল বা বাংলায় দুর্বল, তাদের জন্য এটা আলাদা কোর্স। এছাড়া আমাদের ওভারঅল একটা ৫০তম বিসিএস এর লিখিত ব্যাচ আছে ওভারঅল। ঠিক আছে? যেখানে হ্যাঁ, মানে সবগুলোর উপর মোটামুটি একটা ফোকাস দেওয়া হবে। মেইনলি এটা হচ্ছে আপনার ৯০ ঘন্টার ক্লাস হবে। পাশাপাশি এটা মেইনলি এক্সামও নেওয়া হবে। সো এটা মানে যারা মোটামুটি প্রিপারেশন আছে, আমাদের সাথে কিছু ক্লাস করলে, কিছু পরীক্ষা দিলে প্রিপারেশনটা একটু ভালো হবে, তাদের জন্য এটা। আর যারা বাংলা ইংলিশ করতে চান, বাংলা ইংলিশে দুর্বল, তাদের জন্য আমাদের আলাদা বাংলা ইংলিশ কোর্স আছে। ঠিক আছে? এবং কেউ যদি চায় যে ২ টাতেই ভর্তি হতে, সে ২ টাতেই ভর্তি হতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আরেকটা যেটা হচ্ছে যে আ আমাদের যেটা ছিল ৪৬তম বিসিএস আমরা বাংলাদেশ আন্তর্জাতিকের একটা কোর্স ছেড়েছিলাম। তো এবারও আমাদেরও আছে। ঠিক আছে? এবারও বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ে আলাদা কোর্স আছে আমাদের। পাশাপাশি আমাদের ৪৬ এ যে লিখিত ব্যাচ ছিল, সেখানে গণিত এবং বিজ্ঞানের জন্য আলাদা একটা কোর্স ছিল। তো এবারও মোটামুটি আমরা এটা চিন্তা করছি এটা আলাদা করে নিয়ে আসবো। কারো যদি মানে আলাদা সাবজেক্ট ভিত্তিক যদি কোর্স প্রয়োজন হয়, তাহলে সে সেটাতে ভর্তি হবে। কারো যদি ওভারঅল প্রয়োজন হয়, তাহলে সে ওভারঅল কোর্সে ভর্তি হতে পারে। যেটা আমাদের আ পেইজে দেওয়া আছে। সো আমরা যে বিগত লিখিত প্রশ্ন বিশ্লেষণ করতেছিলাম। সো এখানে আমরা ভোকাবুলারি এবং গ্রামার বেস মানে বেসিস থেকে যে প্রশ্নগুলো আনসার করতে হয়, সেগুলো মোটামুটি সব হচ্ছে ভোকাবুলারি এবং গ্রামার বেস। সেখানে আসতে পারে মিনিং, আসতে পারে ইডিয়ম, ফ্রেজ আসতে পারে, সিনোনিমস, অ্যান্টোনিমস, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স মেকিং, সেন্টেন্স স্প্লিটিং, সেন্টেন্স জয়েনিং, লিঙ্কার্স, এরর কারেকশন, ট্রু ফলস, যেটা একটু আগেই বলেছি। সো এগুলো আসবে। সো এই গ্রামার গুলা ভালোমতো পড়তে হবে, যদি ভালোমতো সলভ করতে হয় প্যাসেজটা। তারপরে সামারি তো বললামই। ঠিক আছে? সামারি লিখতে হবে, টাইটেল দিতে হবে, একটা কমেন্ট করতে হবে। লেটার টু এডিটর লিখার জন্য একটা ফরমেট আছে। সেই ফরমেটটা ফলো করলে মোটামুটি লেটার টু এডিটরে ২০ মার্কের মধ্যে ইজিলি ১৫ মার্ক পাওয়া যায়। সামারি তো ২০ মার্কের মধ্যে যদি মোটামুটি লিখা যায় সুন্দর করে বুঝে শুনে, তাহলে ১৪-১৫ খুব ইজিলি পাওয়া যায়। ঠিক আছে?
সো এটা হচ্ছে টোটালটাই প্র্যাকটিস নির্ভর। সো আমরা আমাদের চেষ্টা করি যে আমাদের এই যেগুলাতে হচ্ছে স্টুডেন্টরা দুর্বল, সেই দুর্বল কোর্স গুলাতে একটু তাদেরকে ভালো কেয়ারিং করা, তাদের নার্চারিং করা, যাতে তারা এতদিন যা পড়ে আসছে সেই জিনিসটা সুন্দর করে তারা গুছিয়ে নিয়ে আসতে পারে। আমরা যদি বিগত বিগত এসে গুলা বিশ্লেষণ যদি করি, সেখানে দেখতে পাই যে ২৫তম বিসিএস আমাদের আসছে দ্য রাইজ অফ রিলিজিয়াস এক্সট্রিমিজম এজ গ্লোবাল থ্রেট, নেচার ভার্সেস নার্চার, হাউ আই সি মাইসেলফ 10 ইয়ার্স ফ্রম নাও। আগের বিসিএস গুলাতে সাধারণত মানে ৩ টা এসে থেকে ১ টা এসে দিতে হইতো। কিন্তু এখন হচ্ছে আপনাকে যে ২ টা এসে দিবে, মানে আগের বিসিএস গুলাতে একটা এসেতেই ছিল ৫০ মার্ক। কিন্তু এখানে বিসিএস গুলাতে মানে ৪৬, ৪৭ এবং ৫০ এ যেটা হবে, ধরে নিতে পারেন যে ২ টা এসে আসবে, ২ টা এসেতে ২৫, ২৫, ৫০। ঠিক আছে? সো ৩৪তম আসছে ডেভেলপমেন্ট এক্টিভিটিস বাংলাদেশ, গ্লোবাল ক্লাইমেট ক্রাইসিস, বাংলাদেশ কালচার, যেকোনো একটা লিখতে হইতো। ৩৭ আসছে আপনার ইম্পোর্টেন্স অফ প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট, বেঙ্গলি নিউ ইয়ার ফেস্টিভাল, প্রবলেমস এন্ড প্রসপেক্টস অফ হ্যান্ডিক্রাফট সেক্টর ইন বাংলাদেশ। ঠিক আছে? এগুলো হচ্ছে মানে আগে ছিল আপনার পিএসসি ছিল কমন টপিকস নির্ভর। যে এই টপিকস গুলা মানে ফিক্সড কিছু টপিকস, কোন সৃজনশীলতা নাই। জাস্ট ডিরেক্ট বসায় দেওয়া যে এগুলা তুমি লিখো, এগুলা ছেলেমেয়েরা পড়ে যেত, পড়ে যেয়ে জাস্ট পরীক্ষা হলে বমি করত। কিন্তু এখন আর সেটা সুযোগ নাই। এখন হচ্ছে টোটালটাই সৃজনশীল টাইপের, অ্যাবস্ট্রাক্ট টাইপের। আপনি যদি মানে আপনি পড়ে গেলেও কমন পড়বে না। আপনাকে আল্টিমেটলি ফ্রি হ্যান্ড রাইটিং জানতে হবে। আশেপাশের নলেজ নিতে হবে। আশেপাশের চোখ কান খোলা রাখতে হবে। তাহলে আপনি এসে লিখতে পারবেন। ৩৮তমতে আসছে দ্য রোহিঙ্গা ভিক্টিমস অফ জেনোসাইড, ব্লু ইকোনমি ইন বাংলাদেশ, ইমপ্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া ইয়ং জেনারেশন। এগুলো কমন টপিকস ছিল আগে। হ্যাঁ? এগুলো আসতই। এখন এগুলো আসে না কিন্তু ডিরেক্ট। এখন আসছে অ্যাবস্ট্রাক্ট জিনিস। তারপরে ৪০ আসছে লিটারেচার এন্ড সোসাইটি, ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্স, করাপশন। ঠিক আছে? ৪১ আসছে বাংলা এলডিসি, মিডল ইনকাম থেকে বাংলাদেশের গ্র্যাজুয়েশন। অনেকে সেটা এলডিসি লিখে দিয়ে আসছে। ইভেন আমিও এলডিসি লিখে দিয়ে আসছিলাম। ঠিক আছে? সো এখানে মার্কটা কমে গেছিল আমাদের। তারপরে আপনার দ্য ইমপ্যাক্ট অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, সোশ্যাল মিডিয়া এন্ড টিনেজ ডিপ্রেশন। ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে টিনেজাররা ডিপ্রেশনে পড়তেছে, সেটাও ছিল। এগুলো কমন টপিকস ছিল। ঠিক আছে? মানে কিছু কমন টপিকস ছিল। সেই টপিকস থেকে ঘুরে ফিরে এসে আসতো। কিন্তু এখন কিন্তু সেটা হয় না। বারবার বলছি। ৪৩ এ আসছে মুজিবিয়ার, গ্লোবাল কম্পিটেন্স এন্ড 21st সেঞ্চুরি হায়ার এডুকেশনস, সোশিও ইকোনমিক ইমপ্যাক্ট অফ ফরেন রেমিটেন্স ইন বাংলাদেশ। ঠিক আছে? মানে এগুলো কমন জিনিস ছিল তখনকার সময়ে, মানে ফিক্সড টপিকস। যেটা বারবার বলছি যে এখন আর ফিক্সড টপিকস আসবে না। এখন আসবে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং টপিকস। সো ফ্রি হ্যান্ড রাইটিং টপিকস আপনাকে জানতে হবে। ৪০ এ আসছে বঙ্গবন্ধু অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, দ্য রোল অফ মিউজিক ইন সোসাইটি, দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার, যেটা আমাদের ২০২৩ সালে শুরু হয়েছিল। মানে ফিক্সড টপিকস। ঠিক আছে? জাস্ট আপনি মানে এটা সবাই তখন নোট করছে এগুলা। সো এগুলা আপনি যখন নোট করে যে পরীক্ষা হলে যে মুখস্থ নির্ভর লিখে দিয়ে আসছেন। বাট এখন আর মুখস্থ নির্ভর এসে লিখার যুগ কিন্তু নেই। বারবার বলছি, আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে, এবং ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হলে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে টোটকা নিতে হবে, প্রচুর পরিমাণে কি করতে হবে? ডেডিকেশন দিতে হবে। তখনই আপনি শিখতে পারবেন। ৪৫ এ আছে ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম, দ্য অটোবায়োগ্রাফি অফ ক্রিপল ফ্রিডম ফাইটার। দেখেন ৪৫ থেকে শুরু হইছে, একটু অ্যাবস্ট্রাক্ট জিনিসপাতি। সো আপনাকে বারবার বলছি, আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বাইরে কোনো বিকল্প নাই। এবং কোথাও যদি আপনি কারো কাছে যদি পড়েন বা কারো কাছ থেকে এগুলা যদি শিখতে পারেন, যারা বিসিএস ক্যাডার আছে বা যারা এই লাইনে আছে, তাহলে আপনি খুব ভালো করতে পারবেন অল্প সময়ে। ঠিক আছে? সময় কম বলে হতাশ হওয়ার কিছু নেই। যে সময়টা আছে সেই সময়টা যদি আপনি ওয়াইজলি কাজে লাগাইতে পারেন, ইনশাআল্লাহ আই থিংক আপনি ভালো করতে পারবেন। তারপর ট্রান্সলেশন এ তো বলছি, ট্রান্সলেশন E2B তে আসছে টেল অফ টু সিটিজ, বিউটি অফ পোয়েট্রি, ধুবিঘাট, মানে টপিকস এগুলা। রিডিং হ্যাবিট নিয়ে, ইম্পোর্টেন্স অফ রিডিং, ব্লু ইকোনমি, পদ্মা ব্রিজ ডেভেলপমেন্ট, ৪৪ এ টপোগ্রাফিক্যাল ফিচার্স অফ বিডি, থ্রি প্যাশন অফ লাইফ। ঠিক আছে? এগুলা আসছে। এগুলো হচ্ছে ট্রান্সলেশনটা প্র্যাকটিসের উপর, এবং কিছু ট্রান্সলেশনের কিছু নিয়ম আছে যে কিভাবে কিভাবে ট্রান্সলেশন রিট্রান্সলেশন করা যায়। সেই নিয়মগুলা ফলো করে খুব ইজিলি কিন্তু এটা গুছানো ট্রান্সলেশন লিখে দিয়ে আসা সম্ভব। এর জন্য হচ্ছে প্র্যাকটিস, পাশাপাশি হচ্ছে এগুলো শিখে নেওয়া কারো কাছ থেকে। সেটা আপনি যেকোনো যে কারো কাছ থেকে, আমার কাছ থেকে শিখতে হবে বা আমার পিক্টরস এর কাছ থেকে শিখতে হবে এমন না। যে কারো কাছ থেকে শিখতে পারেন। বাট আমরা যেহেতু এই লাইনে আছি, সো আমরা এতটুকু বলতে পারি যে আমাদের কাছ থেকে যদি শিখেন, তাহলে আই থিংক আপনি নিরাশ হবেন না। এবং আমাদের যে ৪৬ এর যে ব্যাচটা ছিল, ওরা খুবই ভালো করেছে, খুবই ভালো করেছে। এবং আমরা যে ৪৫তম বিসিএস এর রিটেন দিয়ে আমাদের ভিক্টরস এর যাত্রা শুরু হয়েছিল আজ থেকে ২.৫ বছর আগে। এবং আপনারা জেনে খুশি হবেন, এই ৪৫তম বিসিএস এ আমাদের ১০০ জন স্টুডেন্ট ছিল। আমরা যেহেতু ১ম ব্যাচ ছিল ওইটা আমাদের। সেখানে ১০০ জন স্টুডেন্টের মধ্যে আমাদের ১২ জন ক্যাডার রিকমেন্ডেড হয়েছে। ১২ জন। ঠিক আছে? এবং এই ১২ জনের মধ্যে ১১ জন হচ্ছে জেনারেল ক্যাডার, এবং একজন হচ্ছে এডুকেশন ক্যাডার। ঠিক আছে? সো এটা বলতে পারেন আমাদের একটা হিউজ সাকসেস, এবং এটা হচ্ছে আমাদের ডেডিকেশন এবং আমাদের পড়ানোর স্টাইল। যেহেতু আমরা রিসেন্টলি ক্যাডার হয়েছি, সো আমরা এই সম্পর্কে এখন আমাদের মানে পিএসসি সম্পর্কে বা পিএসসি প্রশ্ন সম্পর্কে আমাদের একটা ভালো আয়ত্ত আছে, যেটা আমরা আপনাদেরকে ডেলিভার করতে পারি। যে আমি আপনাকে মানে খাইয়ে দিতে পারব না। আমি আপনাকে টোটকা দিব, আমি আপনাকে টেকনিকস দিব, যেটা দিয়ে আপনি আপনার ভাগ্যটা গড়ে নিতে পারবেন। আল্লাহ যদি সহায় হয়।
সো যেখানেই শিখেন শিখতে হবে, ভালোমতো শিখতে হবে। সেটা আমার কাছে শিখেন, অন্য কারো কাছে শিখেন, বাট শিখেন। ঠিক আছে? এবং ৪৬ তম আমাদের যে আ ব্যাচ ছিল, ৪৬ তম ব্যাচে যে আমরা যে রিটেন পড়িয়েছি, সেই রিটেনে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো পড়িয়েছি, এটা বলতে পারি। যদি আমাদের কিছু ক্লাস আপনি আমাদের Facebook পেজ বা আমাদের YouTube এ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা খুবই আসলে ভালো ক্লাস নিয়েছি। ঠিক আছে? ট্রান্সলেশনে বাংলা টু ইংলিশে আসছে নারী মুক্তিযোদ্ধা নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, কিশোর মুক্তিযোদ্ধা নিয়ে, সংস্কৃতি ও সমৃদ্ধি নিয়ে, ৪০ এ মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে, ৪১ এ রোহিঙ্গা শরণার্থী নিয়ে, ৪৩ এ মুক্তিযুদ্ধ এবং জাহাঙ্গীরনগর নিয়ে, ৪০ এ বাংলা ও বাঙালি সংস্কৃতি ইতিহাস নিয়ে, ৪৫ এ নৌকা বাইচ নিয়ে। ঠিক আছে? সো এগুলো প্র্যাকটিসের ব্যাপার। এগুলা রাতারাতি আপনি শিখতে পারবেন না। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কভার আপ করতে পারেন। ঠিক আছে? যেমন ধরেন এখানে একটা দেখাই আমি কেন ইংলিশটা ভাইটাল। ইংলিশটা কেন ভাইটাল ছিল। ঠিক আছে? দেখেন একটা মার্কশিটে দেখেন একটা লোক হচ্ছে আপনার ৫৩০ পেয়েছে জেনারেলে এবং তার ইংলিশের মার্ক হচ্ছে 97, ৪০ তম বিসিএস এ, হ্যাঁ? আরেকজন দেখেন ১৩২ পেয়েছে এবং সে ১৩২ পাওয়ায় কি হয়েছে? সে অ্যাডমিন ক্যাডারে ৫৪ তম হয়েছে। দেখেন সে ৫৫৩ পেয়েছে মাত্র। ঠিক আছে? যে আপনার আ ৫৩০ পেয়েছে আর সে হচ্ছে ইংলিশে পেয়েছে 97 আর যে ৫৫৩ পেয়েছে সে হচ্ছে অ্যাডমিন ক্যাডারে ৫৪ কিন্তু তার ইংলিশে মার্ক বেশি 132। এজন্য আমি শুরুতে বলেছিলাম যে ইংলিশে একটা ভালো মার্ক ক্যারি করাটা হচ্ছে আপনার ক্যাডার প্রাপ্তির ক্ষেত্রে অনেক বড় একটা ফ্যাক্টর, অনেক বড় একটা ভাইটাল ফ্যাক্টর। এই ইংলিশের কারণে বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষাতে ফেইল করে। সো আপনি ইংলিশে যদি ভালো করতে পারেন, ধরে নিতে পারেন যে বাকি পরীক্ষা যদি মোটামুটি ভালো দিয়ে আসতে পারেন, মোটামুটি ভালো দিয়ে আসতে পারেন। আর ইংলিশটা যদি ভালো একটা 120 প্লাস মার্ক ক্যারি করে আসতে পারেন ভালো একটা পরীক্ষা দিয়ে, এতটুকু বিলিভ রাখতে পারেন যে আপনি একটা ক্যাডার ইনশাআল্লাহ হবেন। সেটা জেনারেল ক্যাডার হন, টেকনিক্যাল ক্যাডার হন বা এডুকেশন ক্যাডার হন, বাট একটা ক্যাডার আপনি হবেন ইনশাআল্লাহ। ইংলিশটা হচ্ছে এতটা ভাইটাল। মানে ক্যাডার প্রাপ্তির ক্ষেত্রে ইংলিশটা হচ্ছে সবচেয়ে ভাইটাল। এখানে যদি আপনি একটু এদিক সেদিক হয়, আপনার ক্যাডার ছুটে যাবে কিন্তু। এজন্য ইংলিশটাকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। এটার গুরুত্বর বাহিরে কোনো বিকল্পই নাই ইংলিশের। ঠিক আছে? যেমন ধরেন আমি তো ৩৮ থেকে শুরু করেছি। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি যে আমি বেশ কয়েকটা রিটেন দিয়েছি ৩৮, ৪০, ৪১, ৪৩, ৪৪ দিয়েছি, ৪৫ আর দেই নাই। সো ইংলিশ পরীক্ষাটা ৩৮ তম বিসিএস এ অনেক কঠিন হয়েছিল। মানে এ যাবৎকালের মানে ৪৬, ৪৭ এর নতুন প্যাটার্ন এ হচ্ছে ইংলিশ রিটেনটা। কিন্তু ৪৫ তম বিসিএস এ মানে ৩৫ থেকে ৪৫ তম বিসিএস পর্যন্ত যে ইংলিশ পরীক্ষাটার প্রশ্ন হয়েছে তার মধ্যে ৩৮ তম বিসিএস এর প্যাসেজটা খুবই হার্ড ছিল। খুবই হার্ড। ঠিক আছে? এবং দেখবেন যে ওই ৩৮ তম বিসিএস এ যারা অ্যাডমিন ক্যাডার হয়েছে, যারা ফরেন ক্যাডার হয়েছে তারাও বিলো ১০০ পেয়েছে। অনেকেই। ঠিক আছে? এবং যারা অ্যাডমিন ক্যাডার পেয়েছে বা ফরেন ক্যাডার পেয়েছে তারাও খুব বেশি ইংলিশে তুলতে পারে না। ১১০, ১১২ আবার কেউ ১৫০ ও পেয়েছে। এমন রেকর্ড আছে। কিন্তু আমারও পরীক্ষা যে খুব ভালো হয়েছিল এমন না। ৩৮ তম বিসিএস এর ইংলিশ পরীক্ষা এবং ইংলিশ পরীক্ষাটা ১ম দিন ছিল এবং বিশ্বাস করবেন না ঐদিন হচ্ছে আমার সেন্টারে পরের দিন মানে ইংলিশ পরীক্ষার এত কঠিন প্রশ্ন হয়েছিল এবং এত খারাপ পরীক্ষা দিয়েছে অনেকেই। আমারও খারাপ হয়েছিল। কিন্তু তাও হাল ছাড়ি নাই। কিন্তু অনেকের অনেক খারাপ হয়েছিল। যার কারণে সে কি করছে? সে আর পরে পরীক্ষাগুলোতে দিতেই আসে নাই। মানে এক্সাম সেন্টারের অর্ধেকের বেশি ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে? যে ইংলিশ খারাপ হইছে তাহলে তো আর পরীক্ষা দিয়ে লাভ নাই। আমি ক্যাডার পাবো না। ঠিক আছে? এবং আপনি যদি এটা মনে রাখবেন, আপনি যদি জেনারেল ক্যাডার পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইংলিশে ভালো করতে হবে। ঠিক আছে? কারণ এই ইংলিশের যে মার্ক যেমন বাংলা, বাংলাদেশ, আন্তর্জাতিক এগুলো তো আপনার আ টিচার টু টিচার ভেরি করে যে আপনি কত মার্ক পাবেন না পাবেন এবং এগুলোতে আপনি একদম সলিড মার্ক না। যে আপনি দিলেন বাংলাদেশ বিষয়ে ২০০ দিলেন, ২০০ তে ১৫০ পেয়ে গেলেন। আন্তর্জাতিক ১০০ দিলেন, ১০০ তে আপনি ৮০ পেয়ে গেলেন। ঠিক আছে? এরকম না কিন্তু এগুলা। বাংলাতে আপনি ২০০ মার্ক দিলেন, ২০০ মার্কের মধ্যে আপনি ১৫০ পেয়ে গেলেন। কিন্তু এই ইংলিশটা এমন একটা জিনিস আপনি যদি ভালোমতো প্র্যাকটিস করেন ২০০ তে ১৫০ পাওয়া সম্ভব। এবং আপনি এটা মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যদি আপনি ইংলিশে ভালো হন, গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আমি ২০০ তে ১৫০ পাবো। কিন্তু বাংলা পরীক্ষা দিয়ে, বাংলাদেশ পরীক্ষা দিয়ে বা আন্তর্জাতিক পরীক্ষা দিয়ে আপনি কখনো বলতে পারবেন না যে ২০০ তে আপনি ১৫০ পেয়ে যাবেন, ১০০ তে আপনি ৭০ পেয়ে যাবেন। এটা কখনো বলতে পারবেন না। কিন্তু ইংলিশ একটা সাবজেক্ট যে সাবজেক্ট আপনি বলতে পারবেন যে আমি হচ্ছে এটাতে এত পাবো। আর ইংলিশটা হচ্ছে সলিড মার্ক। যেরকম সায়েন্স এ যেরকম ফিজিক্স, কেমিস্ট্রিতে যেরকম সলিড মার্ক আছে না? ঠিক এখানেও ইংলিশে হচ্ছে সলিড মার্ক। হইলে মার্ক, না হইলে মার্ক নাই। ঠিক আছে? পাশাপাশি হচ্ছে আপনি এটা যদি মনে করেন যে আমি ইংলিশে একটু খারাপ পরীক্ষা হয়েছে, ইংলিশে যদি আমি ২০-২৫ কম পেয়ে যাই, মনে করেন একজন ছাত্র পেয়েছে ১২০ মার্ক। আপনি আপনি পাইছেন ইংলিশে ১০০ মার্ক। ঠিক আছে? আপনি চিন্তা করতেছেন যে আমার যে ২০ মার্ক তার চেয়ে আমার যে ২০ মার্ক কম হলো সেটা আমি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল বা অন্য পরীক্ষা দিয়ে আমি কভার আপ করে ফেলতে পারবো। সেটা পসিবল না। কারণ বাকিগুলোতে খুব মার্ক পাওয়াটা খুবই টাফ। সো এখানে কভার আপ করার আসলে সুযোগ নেই। এখানে ২০ কম পাইছেন মানে আপনি আর এই ২০ আর কভারই করতে পারবেন না কখনো। সো এজন্য এখানে ২০ মার্কটা হচ্ছে আপনার একটা আ আ আ স্ট্যান্ডার্ড রাখতে হবে। 120 প্লাস টা খুবই স্ট্যান্ডার্ড মার্ক। ঠিক আছে?
সো এটাতে আপনাকে গুরুত্ব দিতেই হবে। এর বাইরে কোনো বিকল্প নাই। ঠিক আছে? এবং আপনি যেহেতু এখন হচ্ছে ট্রান্সলেশন, তারপর হচ্ছে আপনার প্যাসেজ বা এসে, এগুলো হচ্ছে আপনার টোটালটাই হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং নির্ভর। এজন্য আপনাকে প্রচুর ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কাজ করতে হবে। কারণ আপনার সময় অল্প। এখন এই অল্প সময়ে আপনি কাজ করবেন, প্র্যাকটিস করবেন, শিখবেন, কোনটা করবেন? সময় তো অল্প। এজন্য হচ্ছে আপনি এখন হচ্ছে শুধু শিখবেন। কিভাবে শিখবেন, কিভাবে লিখতে হয় সেটা আমরা আপনাকে শিখাবো। ঠিক আছে? আমরা আপনাকে টুটকা দিব, আমরা আপনাকে টেকনিকস দিব, সেটা ফলো করে আপনি শুধু লিখতে থাকবেন, পরীক্ষা দিতে থাকবেন। তাহলে আপনি দেখবেন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো একটা আয়ত্ত চলে আসছে। ঠিক আছে? সো এজন্য ইংরেজিটা হচ্ছে খুবই ভাইটাল। এটাতে আপনি যদি কম মার্ক পান, আপনি মোটামুটি ধরে নিতে পারেন আপনার জন্য ক্যাডার হওয়াটা খুবই টাফ হয়ে যাবে। ঠিক আছে? ইংরেজিতে ভালো ভালো করতে কি প্রয়োজন আসলে? আপনার স্পষ্ট এবং দ্রুত হাতের লিখা হইতে হবে। যেকোনো বিষয়ে লিখতে পারার দক্ষতা আপনার থাকতে হবে, যেটাকে আমি বলতেছি ফ্রি হ্যান্ড রাইটিং। ঠিক আছে? সরি। যেটাকে আমি বলতেছি ফ্রি হ্যান্ড রাইটিং। আপনাকে যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে, তার মানে আপনাকে, আমি বারবার শুরুতে একটা কথা বলেছিলাম যে আপনাকে কি হইতে হবে? আপনাকে চারপাশে চোখ কান খোলা রাখতে হবে। চারপাশের জিনিস সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। এই নলেজটা কিভাবে রাখবেন? পেপার পড়ার অভ্যাস রাখতে হবে। আপনাকে ভালো একটা vocabulary জানতে হবে। যদি আপনি পেপার পড়েন, সেখান থেকে একটা vocabulary জানতে পারবেন। নিউজ যদি দেখেন, ইংলিশ নিউজ যদি দেখেন, সেই নিউজ থেকে আপনি vocabulary দেখবেন। না বুঝলে আপনি ডিকশনারি খুঁজবেন, ইন্টারনেটের সহায়তা নিবেন। আপনাকে গ্রামারে একটা ভালো আইডিয়া থাকতে হবে, যে গ্রামারে যদি আইডিয়া না থাকে তাহলে আপনি লিখতে পারবেন না। যে সেন্টেন্স মেক করতে পারবেন না, সেন্টেন্স স্ট্রাকচার বুঝবেন না। ঠিক আছে? গ্রামাটিক্যাল এরর হবে। যেটার জন্য আপনি মার্ক কিন্তু পাবেন না। আপনি লিখে আসছেন সঠিক, কিন্তু আপনি বানান ভুল করে দিয়ে আসছেন। আপনি কিন্তু আর মার্ক পাবেন না, কেটে দিবে। তারপরে হচ্ছে আপনার আমি যেটা বলেছিলাম, ট্রান্সলেশন এ আপনাকে হচ্ছে আক্ষরিক অনুবাদ লিখা যাবে না। মানে হুবহু লিখা যাবে না। ভাবানুবাদ লিখবেন। তো ভাবানুবাদ কিভাবে লিখতে হয়, কিভাবে করতে হয়, সেটাও একটা প্র্যাকটিসের ব্যাপার। সো সেটা আপনি এখন শিখে তারপর লিখবেন, নাকি মানে আপনি নিজ থেকে শিখতে গেলে তো সময় লাগবে। সে সময় তো আপনার কাছে নাই। তাহলে কারো কাছ থেকে শিখেন। শিখে আপনি সেটা প্র্যাকটিস করেন। তাইলেই তো হয়ে গেল। তাই না? তারপর হচ্ছে আপনার ইংলিশটা হচ্ছে সামারি এবং যে লেটার টু এডিটর, সেটা হচ্ছে টোটালটাই ফরমেট নির্ভর। কিভাবে সামারি লিখতে হয়, কিভাবে লেটার টু এডিটর লিখতে হয়, টোটালটাই ফরমেট নির্ভর। ঠিক সেরকম বাংলাতে আপনার প্রতিবেদন লিখা বলেন, তারপরে আ আ বাংলাতে সম্পাদক বরাবর চিঠি লিখা। এরকম বেশ কিছু ফরমেট আছে। ইন্টারন্যাশনাল প্রবলেম সলভিং কিভাবে লিখবেন, এগুলো ফরমেট আপনাকে আয়ত্ত করতে হবে। ঠিক ইংলিশেও সেরকম, কিভাবে সামারি লিখবেন, কিভাবে লেটার টু এডিটর লিখবেন, সেটারও একটা সামারি করতে হবে। সামারি মানে একটা ফরমেট ফলো করতে হবে। সেই ফরমেটটা আপনি এখন এখন যে কারো কাছ থেকে নিতে পারেন। যারা আপনার এই লাইনে আছে, বিসিএস লাইনে আছে বা বিসিএস ক্যাডার হয়ে গেছে, কারো কাছ থেকে নিতে পারেন। অথবা আমাদের সহায়তা নিতে পারেন। আমরা তো আপনাদের জন্যই আছি। আমরা তো আপনাদের জন্যই আসলে। ঠিক আছে? এবং এই যে ভালো করতে পারা, যে আপনি তো নিজে বুঝবেন না যে আপনার ইংলিশ আসলে হইলো কি হইল না, কতটুকু আপনার ইমপ্রুভ হইলো। এজন্য হচ্ছে কারো মেন্টরশিপ এ থাকা। যে কাউকে আপনি গুরু মেনে তার কাছে আপনি পড়াশোনা করেন, একনিষ্ঠভাবে তাকে ফলো করেন। দেখবেন যে ইনশাআল্লাহ একটা ভালো মানে ইংলিশের দক্ষতা চলে আসবে, যেটা আপনার ইংলিশ রিটেন এ ভালো একটা মার্ক ক্যারি করতে সহায়তা করবে। সো এজন্য বারবার বলছি, ইংলিশে ফোকাস দেন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের সেশন। যেখানে আমরা বারবার বলেছি যে ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের ৫০ তম বিসিএস নিয়ে আমাদের প্ল্যান হচ্ছে। আলাদা করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আলাদা করে আছে। বাংলা ইংলিশ আলাদা করে আছে। আবার ৫০ তম বিসিএস লিখিত ব্যাচ ওভারঅল আছে। আমাদের ফেসবুক পেজে পোস্ট দেওয়া আছে। আপনার যার যেটা প্রয়োজন, সবগুলা প্রয়োজন হলে সবগুলাতে ভর্তি হন। যদি মনে করেন যদি মনে করেন যে না, আমার এই সাবজেক্টে দুর্বল, আমি বাংলাদেশ আন্তর্জাতিকে দুর্বল, এটা আমি পড়বো, ইংলিশ আমি পারি। তাহলে ইংলিশ আপনি নিজে বাসায় প্র্যাকটিস করেন। বাংলাদেশ আন্তর্জাতিক কোর্সে ভর্তি হতে পারেন। আবার বাংলাদেশ আন্তর্জাতিকে আপনি ভালো, কিন্তু আপনি বাংলা এবং ইংলিশে দুর্বল, তাহলে বাংলা ইংলিশ কোর্সে ভর্তি হন। বাসায় নিজে বাংলাদেশ আন্তর্জাতিক পড়েন। অথবা যদি মনে করেন যে না, আমি হচ্ছে মোটামুটি সবগুলোতে আমার একটা আয়ত্ত আছে। এখন আমাকে বারবার কি করতে হবে? আমাকে একটু কিছু ক্লাস পেলে, কিছু ক্লাস শুনলে, কিছু টেকনিক পেলে আমি নিজে ইমপ্রুভ করতে পারবো এবং পরীক্ষা দিতে চাই বেশি করে। সেক্ষেত্রে আমাদের যে ৫০ তম লিখিত ব্যাচ, যেটা যেখানে ওভারঅল যে ব্যাচটা ৫০ তম লিখিত ব্যাচের, যেটা সেখানে ৯০ ঘন্টা ক্লাস আছে, পাশাপাশি পরীক্ষা আছে, সেটাতে ভর্তি হতে পারে। অর্থাৎ আপনাদের জন্য আমাদের এই কোর্সগুলাকে ডিজাইন করা। যার যেটা প্রয়োজন সেটাতে আপনি ভর্তি হন। তাহলে হচ্ছে আপনার জন্য বেটার। ঠিক আছে? সো যদি ভর্তি হতে চান, আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। পেজে আমাদের ফেসবুক পোস্টে ফেসবুক পেজে পোস্ট দেওয়া আছে। পোস্টার দেওয়া আছে। সবগুলা কোর্সের ডিটেইলস দেওয়া আছে। নাম্বার দেওয়া আছে। যদি মনে হয় আমাদের কারো সাথে কথা বলবেন, আমাদের কোনো মেন্টরদের সাথে, বিসিএস ক্যাডার মেন্টরদের সাথে সরাসরি কথা বলবেন, সেটা বলার সুযোগ আছে। ঠিক আছে? যেহেতু আমরা আ আ যেহেতু এই বিক্টরস আমরা নিজেরাই চালাই আসলে, আমাদের আলাদা করে কোনো ইয়ে নাই। ক্যাডাররাই আমরা চালাই। ঠিক আছে? আপনাদের জন্যই। এবং আমাদের এটা প্যাশন থেকে আমরা আপনাদেরকে পড়াই। আপনাদেরকে শিখানোর চেষ্টা করি। আপনাদের একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই। সো আই থিংক আমাদের এখানে মোটামুটি আ মানে বস্তুনিষ্ঠ সাজেশন পাবেন, বস্তুনিষ্ঠ পড়াশোনা পাবেন। কোনো আকাশকুসুম কোনো আপনাকে চিন্তা করাবো না। আকাশকুসুম কিছু আপনাকে দিয়ে দিতে পারবো এমন না। আমরা আপনাকে পথ দেখাবো, সেই পথে আপনি হাঁটতে হবে।
কিভাবে হাঁটবেন না হাঁটবেন সেই পথটা আমরা দেখিয়ে দিব। কিন্তু হাঁটতে হবে কিন্তু আপনাকে। সো এই মেন্টরশিপটা গ্রহণ করতে পারেন। আই থিংক আপনাদের জন্য সেটা খুবই ভালো হবে অল্প সময়ের জন্য। সো নাও ইটস আপ টু ইউ। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের প্রশ্ন করতে পারেন। প্রশ্নের উত্তর দিচ্ছি আমরা। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু যদি জানতে চান। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা ঠিক আছে। এখন হয়তোবা কারো প্রশ্ন নাই। পরে যদি কারো প্রশ্ন মনে পড়ে আমাদের এই লাইভের পোস্ট কমেন্টে আ লাইভের পোস্টে কমেন্ট করতে পারেন। অথবা সরাসরি আমাদের WhatsApp এ যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের Facebook পেজে মেসেজ দিতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত উত্তর দেওয়ার জন্য। আর সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালোভাবে বেশি, বেশি করে পড়াশোনা করুন। যাতে হচ্ছে এই ৫০ তম বিসিএস যেন আপনার শেষ বিসিএস হয়ে যাতে আপনি একটা ক্যাডার পেয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ সেই দোয়া রইলো, সেই শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।